ফিরে আসতে পারলাম, আমি যে ফিরে আসছি, মানে এটাই আমার কাছে সবথেকে বড় পাওয়া। আজকে দুঃসময়ের হাত থেকে মুক্তি দিতে হলে ঐক্য প্রয়োজন, সহযোগিতা প্রয়োজন, সমঝোতা প্রয়োজন এবং সকলকেই ব্যক্তির স্বার্থ ভুলে গিয়ে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। হাসিনাকে সসম্মানে মর্যাদার সঙ্গে ফিরিয়ে আনা হোক এই দাবিতে আওয়ামী লীগের কর্মী সমর্থকেরা তারা রাস্তায় নামা শুরু করেছেন। তারা আগস্টের পর থেকে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছে। ক্ষমতার মসনদে মোহাম্মদ ইউনূস আসার পরও সেই অরাজক পরিস্থিতি ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। এখন তো ইউনূসের বিরুদ্ধে আওয়াজ তুলতে শুরু করেছেন সেখানকার মানুষজন। এই পরিস্থিতিতে প্রশ্ন হলো, বাংলাদেশের ক্ষমতা কি এবার সেনাবাহিনীর হাতে চলে গেল? দর্শক, দেশের সার্বিক পরিস্থিতি সম্পর্কে নিশ্চয়ই আমরা কম বেশি সবাই অবগত আছি। ভয়ঙ্কর এই পরিস্থিতিতে সেনা সদরে খুবই একটি গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা রয়েছে যতদূর আমি শুনেছি, এবং সেই বৈঠকে বিশেষ কঠিন কিছু সিদ্ধান্ত আসতে যাচ্ছে। একটা চাপা উত্তেজনা বিরাজ করছে। সেই চাপা উত্তেজনার মধ্যে কি হচ্ছে কি ঘটছে, নানা দিকে কান পাতলে নানা রকমের কথা শোনা যাচ্ছে এবং গা শিউরে ওঠার মতো অনেক কিছু ঘটতে যাচ্ছে বলেও শোনা যাচ্ছে। কি হতে চলেছে? দেশে কি জরুরি অবস্থা জারি হতে চলেছে? সেরকম প্রস্তুতি কি চলছে? বিশেষ করে সেনাবাহিনীর বিরুদ্ধে বিষোদ্গারের এই ঘটনাটা দেশটাকে উলটপালট করে ফেলেছে। কথায় আছে যে অল্প পানির মাছ যদি হঠাৎ করে বেশি পানিতে পড়ে তাহলে পানিটাই ঘোলাই ফেলে। বেশি জনপ্রিয়তা অর্জন করতে গিয়া উল্টা পুরোটা দলকেই এখন বিপদে ফেলে দিয়েছে হাসনাত আব্দুল্লাহ। কথা বলার বডি ল্যাঙ্গুয়েজ, মানে যেভাবে কথা বলেন একটা হিরোইজম ভাব ছিল, কিন্তু সেনাপ্রধানকে লাড়াচাড়া কইরা বা সেনাবাহিনীকে লাড়াচাড়া করার পর নিজে তো একটা নেগেটিভ একটা রিভিউ পাইছেনি, পাশাপাশি এনসিপি নামক যে দলটা, যেটা একটা গুরুত্বপূর্ণ পদে তিনি আছেন, পুরো দলকেই বিতর্কিত করেছেন। কারণ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেকটি নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াত ফারুকী আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক, ইতিমধ্যে আপনারা সবাই দেখেছেন, ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখেছেন, যে অংশ বিশেষগুলো দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই আমি আর বিষয়টা নিয়ে বেশি বিস্তারিত বলবো না, কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তাই আমি আর বেশি কথা না বলে আমরা ধারাবাহিকভাবে একটু বাকি অংশগুলো একটু দেখে আসবো। তার আগে আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা আমাদের ফারুকী অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখন নতুন আছেন, প্লিজ দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। দর্শক, দেশের সার্বিক পরিস্থিতি সম্পর্কে নিশ্চয়ই আমরা কম বেশি সবাই অবগত আছি। ভয়ঙ্কর এই পরিস্থিতিতে সেনা সদরে খুবই একটি গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা রয়েছে যতদূর আমি শুনেছি, এবং সেই বৈঠকে বিশেষ কঠিন কিছু সিদ্ধান্ত আসতে যাচ্ছে। কি সেই সব সিদ্ধান্ত? রোববার সারা দেশে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে মানুষের মুখোমুখি একটি খবরের গুঞ্জন ছড়িয়ে পড়েছিল, বেশ ভাইরাল হয়ে উঠেছে খবরটি। সেটি হচ্ছে যে জরুরি অবস্থা জারি হতে যাচ্ছে। আমি যতটুকু আমার অবস্থান থেকে খোঁজখবর নেওয়ার চেষ্টা করেছি, তাতে এই মুহূর্তে আপাতত জরুরি অবস্থা ঘোষণা করা হচ্ছে না। তবে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে। সেনা সদরে শীর্ষ সামরিক কর্মকর্তাদের সঙ্গে সেনা প্রধানের যে বৈঠকের কথা রয়েছে সেখান থেকে। এটি তো বাস্তবতা। যারা এদেশকে জঙ্গি রাষ্ট্র কায়েম করতে চায়, সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দিতে তাদের যে নানান ধরনের প্ল্যানিং, তার কিছুটা হলেও সফল হয়েছে। সেনাবাহিনীকে সাধারণ মানুষের মুখোমুখি দাঁড় করানোর একটা অপচেষ্টার অংশ হিসেবে সেনাপ্রধানকে বিতর্কিত করে তোলা হয়েছে। হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলমদের সঙ্গে যেই কথাবার্তা বা ইনফরমাল মিটিং সেনাপ্রধান হয়েছে, সেই কথাগুলোকে ফুলিয়ে ফাঁপিয়ে নানানভাবে ছড়িয়ে দেওয়া হয়েছে, উত্তেজনা সৃষ্টি করা হয়েছে। আটলান্টিকের ওপাশ থেকে নানান ধরনের গায়েবী নির্দেশ আসছে। কথিত তৌহিদি জনতাকে সেনা সদর বা ক্যান্টনমেন্ট আক্রমণ করার জন্য উস্কানি দেওয়া হচ্ছে। তারা সফল নয়, বাট কিছুটা হলেও তারা উন্মাদনা সৃষ্টি করতে পেরেছে। এটা তো বাস্তবতা। দেখুন, এটাও তো সত্য যে দেশের দুটি স্পর্শকাতর ইনস্টিটিউশন সম্পর্কে আমরা খুবই সেন্সিটিভিটির জায়গা থাকতাম। তাদের সম্বন্ধে আমরা সম্মানের সাথে বেশ গুরুত্বের সঙ্গে যে কোনো মন্তব্য করতে গেলে বেশ গুরুত্বের সঙ্গেই সেটি করতাম, কোনো ক্ষীরোদ মন্তব্য আমরা করতাম না। স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতীক সেনাবাহিনী,
এবং দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট, এই কাঠামোগুলো ভেঙে পড়লে দেশের অস্তিত্ব বলে কিছু থাকে না। সুপ্রিম কোর্ট অনেক আগেই শেষ করে দেওয়া হয়েছে। বিশেষ করে 5 আগস্টের পরে যেভাবে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে গিয়ে মব তৈরি করে বিচারপতিদের অপসারণের যে দাবি দেওয়া জানানো হয়েছে, সেগুলো মানাও হয়েছে কোনো কোনো ক্ষেত্রে। যে কেউ অন্যায় করুক না কেন, সে যে ধরনের অন্যায় করুক না কেন, গুম, হত্যা, খুন, অনিয়ম, দুর্নীতি, সেটি সেনা সদরের সামরিক শীর্ষ সামরিক কর্মকর্তা হন বা কিংবা বিচারপতিদের কেউ হন, অবশ্যই সবাইকে আইনের আওতা আসতে হবে। কিন্তু এভাবে নয়। দেশের সব কিছু ভেঙে পড়লে আমাদের অস্তিত্ব বলে কিছু থাকে না, এবং সেই অস্তিত্বটি বিলীন করতেই একটি বিশেষ অপশক্তি কাজ করে যাচ্ছে। সেনাপ্রধান গত 25শে ফেব্রুয়ারি পিলখানা ট্র্যাজেডি দিবসে সতর্কতার সঙ্গে বেশ কিছু বক্তব্য দিয়েছিলেন, আপনাদের নিশ্চয় মনে আছে। সেখানে তিনি বলেছিলেন যে একটা কমন জিনিস আমি দেখতে পাচ্ছি সেনাবাহিনী বা সেনা প্রধানের প্রতি বিদ্বেষ কারো, কিন্তু কি কারণে আজ পর্যন্ত আমি এটি খুঁজে পাইনি। সেনাপ্রধানের বক্তব্য এটি। তিনি বলছেন যে আমরা হচ্ছে একমাত্র ফোর্স যেটা আপনাদের জন্য কাজ করে যাচ্ছি, দাঁড়িয়ে আছি প্ল্যাটফর্মে। অফকোর্স নেভি অ্যান্ড এয়ারফোর্স উই অল, আমাদের সাহায্য করেন, আমাদের আক্রমণ করবেন না, আমাদের অনুপ্রাণিত করেন, আমাদের উপদেশ দেন, আমাদের প্রতি আক্রমণ করবেন না। বারবার তিনি এই শব্দগুলো উচ্চারণ করছিলেন। তিনি বলছেন যে উপদেশ দেন, আমরা অবশ্যই ভালো উপদেশ গ্রহণ করব, আমরা একসঙ্গে থাকতে চাই এবং দেশ ও জাতিকে এগিয়ে নিতে চাই। তিনি আরেকটা কথা বলেছিলেন, তিনি বলেছিলেন সতর্ক করে দিচ্ছি, পরে আপনারা আমাকে দোষারোপ করতে পারবেন না। উনি নানান পর্যায় থেকে সতর্ক করে দিয়েছিলেন। সেই জায়গা থেকে সময় এসেছে কঠিন সিদ্ধান্ত নেওয়ার, তার কারণ আমরা সতর্ক হতে পারিনি। অনেক বেশি খেলো করে ফেলা হচ্ছে সেনাবাহিনীকে, অনেক বেশি সাহস আমরা দেখিয়ে বিপ্লবী চেতনার বহিঃপ্রকাশ ঘটানোর চেষ্টা করছি। স্কুল পড়ুয়া ছেলে মেয়ে থেকে শুরু করে যার যেমন ইচ্ছে সেনাবাহিনীর সম্বন্ধে, সেনা প্রধান সম্পর্কে মন্তব্য করা হচ্ছে। হাসনাত না ওয়াকার, হাসনাত এই ধরনের ভয়ঙ্কর স্লোগান দেওয়া হচ্ছে। চিন্তা করা যেতে পারে হাসনাত আবদুল্লাহর সঙ্গে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের তুলনা করা হচ্ছে, ক্যাপ্টেন হাসনাত বলে তাকে সম্বোধন করা হচ্ছে, সেনা প্রধানের জায়গায় তাকে বসে দেওয়া হচ্ছে। ফাজলামোর তো একটা সীমা থাকে, সব কিছুর একটা লিমিট থাকে। সব ধরনের লিমিট আমরা ক্রস করে যাচ্ছি। এবং সেনাবাহিনী যদি প্রশ্ন করেন যে কেন সেনাবাহিনীকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে আসতে হবে, আমি অন্তত এই মুহূর্তে কঠিন কোনো সিদ্ধান্ত নেওয়ার পক্ষে। একজন নাগরিক হিসেবে দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জায়গা থেকে যে আশঙ্কাগুলো আমাদের মধ্যে দানা বেঁধেছে, বদ্ধমূল ধারণার জন্ম দিয়েছে, সেই আশঙ্কা থেকেই আমি মনে করি সেনাবাহিনীকে তার যথাযথ রোল প্লে করতে হবে সমাজের স্বার্থে, মানুষের স্বার্থে, দেশের স্বার্থে। এবং সেনাপ্রধান 5 আগস্ট সেই কথাগুলো বলেছিলেন, তিনি দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন। পরবর্তীতে তিনি সতর্ক করে দিয়েছেন, তার কোনো কথাতে আমরা আস্থা রাখছি না। এখন সেনাবাহিনী কি বিশেষ কারোর ভয়ে পিছু হটবে, নাকি তাকে বিশেষ কারোর দালাল হিসেবে আমরা চিহ্নিত করব, সেই লজ্জায় সেই ভয়ে তারা চুপচাপ হাত পা গুটিয়ে বসে থাকবে? কোনোটাই নয়। আমরা চাই দেশের সাথে এই মুহূর্তে সময়ের প্রয়োজনে যা কিছু করার অবশ্যই করতে হবে। এখানে কোনো রাগ ঢাকের কিছু নেই। পুলিশের মনোবল ভেঙে তো দেওয়া হয়েছে, যেভাবে এক পর এক পুলিশ হত্যা করা হয়েছে, তাদের অস্ত্র কেড়ে নেওয়া হয়েছে। পুলিশে অনেক অপকর্ম ছিল, অনেক সদস্যের, অস্বীকার করি না, কিন্তু এই ইনস্টিটিউশনটাও একেবারে ভেঙে ফেলা হয়েছে। পুলিশের মনোবল এখনো পর্যন্ত চাঙ্গা করা যায়নি। সেখানে সেনাবাহিনীর প্রতি, সেনার সদস্যদের প্রতি, সেনা প্রধানের প্রতি এইভাবে একের পর এক আক্রমণাত্মক বক্তব্য, ক্যান্টনমেন্ট গুড়িয়ে দেওয়া, ক্যান্টনমেন্ট শেষ করে দেওয়া, ক্যান্টনমেন্টে হামলা করার আহ্বান, এগুলোর মধ্যে কি প্রমাণিত হচ্ছে? এবং সেনা সদস্য হিসেবে যারা কাজ করছেন তাদের মনোবল এইভাবে কতক্ষণ টিকিয়ে রাখা যাবে? এবং পুলিশের মনোবল ভেঙে পড়াতে সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কোন জায়গায় পৌঁছেছে সে তো দৃশ্যমান। সেখানে সেনাবাহিনীর মনোবল যদি ভেঙে পড়ে
আমাদের সার্বভৌমত্ব কোথায় গিয়ে দাঁড়াবে আমরা চিন্তা করতে পারছি? এবং যারা এইগুলো খুব প্ল্যান রয়েছে এগুলো করছেন তারা তো বুঝে শুনে করছেন, তাই না? পরিকল্পনা তো এমনি এমনি নেওয়া হয়নি। পুলিশ শেষ, বিচারাঙ্গন শেষ, এখন সেনাবাহিনীকে শেষ করতে পারলে মোটামুটি তাদের উদ্দেশ্য সফল হবে। যুক্তির খাতিরে, তর্কের খাতিরে যদি আবারও সেই প্রসঙ্গ নিয়ে এসে যে সেনাবাহিনীকে বিতর্কিত করেছে কারা, হ্যাঁ প্রতিটা সরকার কম বেশি করেছে, হয়তো আওয়ামী লীগ বেশি করেছে, তার জন্য তো এটি নয় যে আমাকে সেনাপ্রধানের প্রতিদ্বন্দ্বী বানিয়ে দিতে হবে, আমি কোথাকার কে। তার মানে তো এটি নয় ক্যান্টনমেন্ট গুড়িয়ে দিতে হবে, প্রকাশ্যে এসব কথাবার্তা বলা হচ্ছে। আমরা জানি না যে কি ধরনের সিদ্ধান্ত সেনা সদরের যে গুরুত্বপূর্ণ বৈঠকটি হওয়ার কথা রয়েছে সেখান থেকে কি আসতে যাচ্ছে। তবে যেটাই আসুক, আমার মনে হয় অবশ্যই অবশ্যই আবারও বলি, সময়ের প্রয়োজনে কঠিন সিদ্ধান্তের প্রয়োজন রয়েছে সেনা। অবস্থা ক্রমেই ঘনীভূত হচ্ছে, অবস্থা ক্রমেই অবনতির দিকে যাচ্ছে। একটা চাপা উত্তেজনা বিরাজ করছে। সেই চাপা উত্তেজনার মধ্যে কি হচ্ছে কি ঘটছে নানা দিকে কান পাতলে নানা রকমের কথা শোনা যাচ্ছে এবং গা শিউরে ওঠার মতো অনেক কিছু ঘটতে যাচ্ছে বলেও শোনা যাচ্ছে। কি হতে চলেছে? দেশে কি জরুরি অবস্থা জারি হতে চলেছে? সেরকম প্রস্তুতি কি চলছে? বিশেষ করে সেনাবাহিনীর বিরুদ্ধে বিষোদ্গারের এই ঘটনাটা দেশটাকে উলটপালট করে ফেলেছে। দেশপ্রেমিক সেনাবাহিনী এতটা ধৈর্য দেখিয়েছে যেটা অবিস্মরণীয় একটা ব্যাপার। এত ধৈর্য দেখানোর কারণটা কি হয়তো আমরা জানতে পারবো তাদের কুল হেডেড কর্মকাণ্ডে। কি হচ্ছে নানা দিকে অনেক গুঞ্জন শোনা যাচ্ছে। রাতভর এই ভিডিওটা যখন করছি তখনও নানা দিক থেকে খবর আসছে উত্তরপাড়া থেকে, খবর আসছে বঙ্গভবন থেকে, এরকম খবর কানাঘুষা হচ্ছে। কিন্তু কোনটা সঠিক কোনটা ভুল সেটা নির্ণয় করবে সময়। কিন্তু যে প্রেক্ষাপটটা তৈরি হয়েছে, যে প্রেক্ষাপট তৈরি করা হয়েছে দেশকে অস্থিতিশীল করার জন্য, সেই প্রেক্ষাপটে এই সকল গুঞ্জন, সেনাবাহিনী এবং দেশকে নিয়ে যে ভয়ঙ্কর কথাবার্তা শোনা যাচ্ছে, গা শিউরে ওঠার মতো কথাবার্তা শোনা যাচ্ছে, সেগুলো হলেও অবাক হওয়ার কিছু থাকবে না। কি হতে চলেছে আদৌ? রাতভর গুঞ্জনের পরে আগামীকালকে নতুন কি শুনতে পাবো আমরা, সেই আলোচনায় করবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। চলে যাচ্ছি মূল ভিডিওতে। কি হতে চলেছে দেশে? চারিদিকে চাপা উত্তেজনা, চারিদিকে গুঞ্জন। সেই গুঞ্জন ডালপালা মেলেছে। সেনাবাহিনীর বিরুদ্ধে যে বিষোদ্গার হাসনাত আবদুল্লাহ করেছেন, তারপরে এবি পার্টির ব্যারিস্টার ফুয়াদ করেছেন, সেই বিষোদ্গারকে নিয়ে সেনাবাহিনীর অভ্যন্তরে বারংবার মিটিং চলছে এমন খবর এসেছে। আজকে দিনের বেলা অন্তত 3 ঘন্টারও বেশি মেয়াদে সেনাবাহিনীর অফিসারদের বৈঠক হয়েছে এমন খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়াতে শুরু করেছে। ভারতীয় মিডিয়াতেও এরকম খবর ছড়াচ্ছে। যদিও ভারতীয় মিডিয়ার কথা বললে তখন খুব সহজেই এটাকে গুজব রটনা করা, এটাকে ধাপ্পাবাজি, চাপাবাজি এভাবে উড়িয়ে দেওয়ার অবকাশ তৈরি হয়। কারণ আমরা ভারতীয় মিডিয়াতে যে সকল কথাবার্তা শুনি সেই সকল কথাবার্তা বাংলাদেশে প্রচণ্ড সমালোচিত। যদিও এখানে বলে রাখা ভালো, ভারতীয় মিডিয়াতে এখন পর্যন্ত যত কিছু বলা হয়েছে তার অনেক কিছুই কিন্তু বাংলাদেশে ঘটতে দেখা গেছে, বিশেষ করে আমেরিকা এবং ভারতকে নিয়ে। ডোনাল্ড ট্রাম্প, তুলসী গ্যাবার্ড, নরেন্দ্র মোদী, জয়শঙ্কর, অজিত দোভাল, তাদেরকে নিয়ে যে সকল খবর ভারতীয় মিডিয়া এরই মাঝে প্রচার করেছে তার বেশিরভাগই কিন্তু আমরা দেখেছি সত্য হয়েছে। তুলসী গ্যাবার্ডের হুমকি আমাদেরকে আতঙ্কিত করেছে। এরপরে সেনাবাহিনীর বিরুদ্ধে যে বিষোদ্গার, হাসনাত আবদুল্লাহ এবং এবি পার্টির ফুয়াদ সহ যে বিষোদ্গার, সার্জিস আলমের যে পোস্ট আমরা দেখলাম, সেখানে এক প্রকার পুরোপুরি ইউটার্ন করা এবং নিজেদের যে মহা ভুল, নিজেদের অস্তিত্ব বিলীন হওয়ার যে কার্যক্রম শুরু হয়েছে সেখান থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা তাদের লক্ষ্য করা গেছে। কিন্তু সেনাবাহিনী এই যে তাদের বিরুদ্ধে বিষোদ্গার, তাতে কি সেনাবাহিনী চুপ হয়ে থাকবে? সেনাবাহিনী প্রধান কুল হেডেড একজন মানুষ, তিনি ঠান্ডা মাথায় সব কিছু অবজার্ভ করছেন। এগুলো নিয়ে সেনাবাহিনীর মধ্যে যদি আলোচনা হয়, মিটিং হয়, বৈঠক হয়, সেগুলোকে কোনোভাবেই গুজব বলে উড়িয়ে দেওয়ার কোনো কারণ নেই। শোনা যাচ্ছে সেনাবাহিনীর মধ্যে আজকে দুপুরে 12টার পর থেকে 3টার পর পর্যন্ত একটা বৈঠক হয়েছে, যে বৈঠকে সেনাবাহিনীর সর্বোচ্চ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সেখানে এই যে সেনাবাহিনীর বিরুদ্ধে যে বিষোদ্গার, সেগুলোকে কিভাবে মোকাবেলা করা যায় সেই আলোচনা হয়েছে। সেখান থেকে কি এমন ব্যাপার আসছে যে দেশের পরিস্থিতি যে ভয়াবহ অবস্থার দিকে গেছে, দেশে মব কালচার যে ভয়াবহ পরিণতি ডেকে আনছে, আন্তর্জাতিক মহল বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হিসেবে বলতে শুরু করেছে, আমেরিকার থ্রেট এখন প্রকাশ্য দিনের আলোর মতো, সেই মুহূর্তে সেনাবাহিনীর
কি চুপ করে থাকার কোনো কারণ রয়েছে? সেই কারণেই চতুর্দিকে আলোচনা চলছে, দেশে কি জরুরি অবস্থা জারি হতে চলেছে। রাষ্ট্রপতির সঙ্গে সেনাবাহিনী প্রধান নিশ্চয়ই এই ব্যাপারে আলোচনা করেছেন কিংবা করবেন। কি হতে চলেছে তার আগে বলি যে প্রেক্ষাপটটা কি। হাসনাত আবদুল্লাহ ফেসবুক স্ট্যাটাস দিয়ে সেনাবাহিনী প্রধান এবং সেনাবাহিনী নিয়ে ব্যাপক বিষোদ্গার করলেন, সেনাবাহিনীর মান সম্মান একেবারে ধুলির সাথে মিশিয়ে দেওয়ার অপচেষ্টা করলেন। এরপর আমরা দেখলাম এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদ তিনি সেনানিবাস উড়িয়ে দেওয়ার হুমকি দিলেন। আপনারা যে ভিডিওতে দেখা গেছে যে ব্যারিস্টার ফুয়াদ সেনানিবাস উড়িয়ে দেওয়ার কথা বলছেন, ঠিক সেই জায়গাতেই ব্যারিস্টার ফুয়াদের ডান পাশে সাদা রঙের অনেকটা নীলচে সাদা রঙের টি শার্ট পরে দাঁড়িয়ে আছেন যে ব্যক্তিটা, তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর তাজুল ইসলাম। রাষ্ট্রের এত বড় দায়িত্বে থাকা একজন মানুষ তাজুল ইসলামের পাশে এবি পার্টির ব্যারিস্টার ফুয়াদের পাশে দাঁড়িয়ে আছে, তাকে পাশে দাঁড় করিয়ে রেখে ব্যারিস্টার ফুয়াদ বলছে সেনানিবাস উড়িয়ে দেবে। আমরা লক্ষ্য আবু সাইদ একসাথে গিয়ে সেনানিবাস উড়িয়ে দেবো। দেখে নিন কি বলছে। সেনা প্রধানকে বলছি, আমরা লক্ষ লক্ষ আবু সাইদ বুক পেতে দিয়ে ক্যান্টনমেন্ট উড়িয়ে দেব, ক্যান্টনমেন্ট উড়িয়ে দেব। এই যে ব্যারিস্টার ফুয়াদের এই অধ্যত্ব, তারপরেও সেনাবাহিনী কিন্তু চুপচাপ, কোনো অ্যাকশনে যায়নি। ব্যারিস্টার ফুয়াদ গ্রেপ্তার হয়নি, হাসনাত আবদুল্লাহকে রিমান্ডে নেওয়া হয়নি, কোনো কিছুই হয়নি। তাহলে এই যে চুপ থাকা, এই চুপ থাকাই বলছে যে বড় কিছু হতে চলেছে। এই যে রাজনৈতিক অস্থিরতা তৈরি করা, রাজনীতিবিদরা যা ইচ্ছা তাই বলা, জাতীয় নাগরিক পার্টি এখন পর্যন্ত নিবন্ধনই পায়নি, যারা নতুন দল তৈরি করেছে এই গত মাসের 28 তারিখে, যে দলের বয়স হচ্ছে কতদিন, 24 আর 2 26 দিন, এই 26 দিন বয়সের একটা রাজনৈতিক দল সেনাবাহিনীকে চ্যালেঞ্জ করে, সেনাপ্রধানকে চ্যালেঞ্জ করে এবং সেনাবাহিনীকে বিতর্কিত করে। তাজুল ইসলাম সেনানিবাস উড়িয়ে দেওয়ার হুমকি দেয়। অস্ত্র কোথায় পাবে সেনানিবাস উড়িয়ে দেওয়ার? তাহলে কি তারা অস্ত্র আমদানি করেছে পাকিস্তান থেকে? পাকিস্তানের যে জাহাজ আসার কথা ব্যাপক আলোচিত হয়েছিল, সেই জাহাজ ভর্তি করে কি তারা অস্ত্র এনে একেবারে গুদামজাত করেছে যে অস্ত্র নিয়ে তারা সেনানিবাস উড়িয়ে দেবে? এত অধ্যত্ব কোথায় থেকে আসে? এই অধ্যত্বের পরে সেনাবাহিনী চুপচাপ আছে। চুপচাপ থাকার অর্থ একটাই দাঁড়ায় যে বড় কোনো ঘটনা ঘটতে চলছে, যার কানাঘোষা আজকে সারা রাত ব্যাপী হচ্ছে। সেনানিবাসে বৈঠক শোনা যাচ্ছে, রাত ফুরলে সকালে সেনাবাহিনীর সদস্যদের উদ্দেশ্যে সেনাপ্রধান গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন। এরকম লেখালেখিও সামাজিক যোগাযোগ মাধ্যমে হচ্ছে যে সকালে 10:30 11টার দিকে সেনাপ্রধান তার সদস্যদের উদ্দেশ্যে ভাষণ দেবেন, যেখানে সেনাবাহিনীর ঢাকা ক্যান্টনমেন্টের তো বটেই, এমনকি পার্শ্ববর্তী যারা রয়েছে তারাও সেখানে যোগ দেবেন। এই গুরুত্বপূর্ণ ভাষণের উপরে অনেক কিছু নির্ভর করবে। এরই মাঝে কি রাষ্ট্রপতির সঙ্গে সেনাপ্রধান এই ব্যাপারে আলোচনা করে ফেলেছেন? সেই আলোচনাও চতুর্দিকে চলছে যে সেনাপ্রধান রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা করে ফেলেছেন। যদি এরকম হয়, যদি দেশ জরুরি শাসনের দিকে যায়, তাহলে কি হতে পারে? জরুরি অবস্থা জারি করলে যেটা হতে পারে সেটা হচ্ছে যে সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করা হতে পারে। সভা সমাবেশ, সেমিনার, রাজনীতি, মিছিল, মিটিং, এগুলো সব নিষিদ্ধ হতে পারে এবং আগামী নির্বাচন যেন সুষ্ঠু সুন্দরভাবে হয়, আগামী নির্বাচনে যেন সকলে অংশগ্রহণ করতে পারে এবং নির্ভয়ে অংশগ্রহণ করতে পারে, অংশগ্রহণমূলক নির্বাচন হয়, যে ইনক্লুসিভ নির্বাচনের কথা সেনাপ্রধানও বলেছেন। দেশকে শান্ত রাখা, আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি ঠিক রাখার একমাত্র উপায় হচ্ছে গণতান্ত্রিক পদ্ধতিতে ইনক্লুসিভ নির্বাচন, যে নির্বাচনকে কেউ বিতর্কিত করতে পারবে না। এর আগে আওয়ামী লীগ সরকারের আমলে 3টি নির্বাচন কিন্তু বিতর্কিত হয়েছে, আর সেই বিতর্কিত নির্বাচনের জের ধরেই কিন্তু আওয়ামী লীগকে বিদায় নিতে হয়েছে। আওয়ামী লীগ যে ভুল পথে গিয়েছিল, বিএনপিকে পাত্তাই দেয়নি, বিএনপিকে বাদ দিয়ে তারা একাধিক নির্বাচন করেছে, 2টি নির্বাচন করেছে। 18 সালের নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করেছিল বটে, কিন্তু সেটিও বিএনপির অভিযোগ যে সেটিও প্রশ্নবিদ্ধ নির্বাচন। কিন্তু 14 এবং 24-এর নির্বাচন কিন্তু বিএনপিকে ছাড়াই করেছে তারা, এবং এই যে বিএনপিকে ছাড়াই নির্বাচন করেছে, আন্তর্জাতিক অঙ্গনে সেই নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়েছে। আর নির্বাচন বিএনপিকে অবহেলা করার ফল কি, সেটা কিন্তু আওয়ামী লীগ এতদিনে এসে তারা যদি তাদের ভুল বুঝতে পারে, তাহলে সেটা ভালো লক্ষণ রাজনীতির জন্য। সেই কারণেই সেনাবাহিনী নিশ্চয়ই চাইবে না যে দেশ আবার কোনো বিতর্কের মুখে পড়ে। সেই ইনক্লুসিভ নির্বাচনের জন্য যা যা দরকার, এমনও শোনা যাচ্ছে ডক্টর ইউনূসের সরকার সম্ভবত থাকছে নাকি, ডক্টর ইউনূসের সরকারের বদলে নতুন নির্বাচনের জন্য একটা জরুরি জাতীয় সরকার মতো গঠন হওয়া এবং সেই সরকারের অধীনে একটা ইনক্লুসিভ, নিরপেক্ষ, অবাধ, সুষ্ঠু নির্বাচনের দিকেই কি দেশ এগোবে? এরকম নানা কানাঘোষা সারা রাত চলছে, কান পেতে শুধু শুনছি সেই কানাঘোষাগুলো যদি দেশের জন্য মঙ্গলজনক হয়ে সত্য হয়, তাহলে ওয়েলকাম, আর দেশের জন্য অমঙ্গলজনক কোনো কিছুকে আমরা নিশ্চয়ই ওয়েলকাম জানাবো না। দর্শক, আপনার কি মনে হয়, খুব শীঘ্রই কি দেশে জরুরি অবস্থা জারি হতে পারে? তেমন পরিবেশ কি হাসনাত আবদুল্লাহরা তৈরি করে ফেলেছেন? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।
কথায় আছে যে অল্প পানির মাছ যদি হঠাৎ করে বেশি পানিতে পড়ে তাহলে পানিটাই ঘোলাই ফেলে। বেশি জনপ্রিয়তা অর্জন করতে গিয়া উল্টা পুরোটা দলকেই এখন বিপদে ফেলে দিয়েছে হাসনাত আব্দুল্লাহ। কথা বলার বডি ল্যাঙ্গুয়েজ, মানে যেভাবে কথা বলেন একটা হিরোইজম ভাব ছিল, কিন্তু সেনাপ্রধানকে লাড়াচাড়া কইরা বা সেনাবাহিনীকে লাড়াচাড়া করার পর নিজে তো একটা নেগেটিভ একটা রিভিউ পাইছেনি, পাশাপাশি এনসিপি নামক যে দলটা, যেটা একটা গুরুত্বপূর্ণ পদে তিনি আছেন, পুরো দলকেই বিতর্কিত করেছেন। কারণ হাসনাত আব্দুল্লাহর এই পোস্টকে কেন্দ্র করে গেল 48 ঘন্টা বাংলাদেশে যা ঘটেছে, দিন শেষে সার্জিসের একটা পোস্ট এসে হাসনাতকে ঠুইকা দিছে। আবার তাদের ঠোকাঠুকির মধ্যে হান্নান মাসুদ তিনি আবার এক বক্তব্য দিয়েছেন যে সার্জিস নয়তো হাসনাত, আপনারা দুইজনের একজন মিথ্যাবাদী, মিথ্যা বলছেন। সরি ভাই, চুপ থাকতে পারলাম না। অপরদিকে নাসিরউদ্দিন পাটোয়ারি বলছে যে হাসনাতের এই বিষয়টাকে পাবলিক করা শিষ্টাচার বহির্ভূত। তো এই যে চারজন গুরুত্বপূর্ণ ব্যক্তি একটা দলের কথাবার্তা বলছেন, আমজনতার কাছে এনসিপি বা জাতীয় নাগরিক পার্টির ঠিক আজকের দিনে এদের অবস্থানটা কি? যারা কট্টর সাপোর্টার আছেন তাদের কাছে হিরো, আওয়ামী লীগও আছে, শেখ হাসিনা কি অন্যায় করলো নাকি করলো না, ওনার কি ক্ষমা চাওয়া উচিত নাকি না? আপনি আওয়ামী লীগের মধ্যে হাজারো নেতা কর্মী পাবেন যারা মনে করবে যে না, এটা তো সরকার পতনের আন্দোলন ছিল, এই সারজা শাস্তিরা মানে এরা সার্জিস হাসনাত আসিফ নাহিদরা একটা প্ল্যান করছিল, সশস্ত্র সংগ্রামের পরিকল্পনা করছিল, তার মানে এটা কোনোভাবে সরি বলার কোনো কিছু নাই। তদ্রুপ যারা জাতীয় নাগরিক পার্টির কট্টর সমর্থক আছেন তারা মনে করছেন হাসনাত রাইট, সার্জিস হচ্ছে মেইন ভিলেন। এখন আপনি কাকে ভিলেন ভাবছেন? একটা দলের দুইটা মূল কি পয়েন্টে কিন্তু বসে আছে হাসনাত এবং সার্জিস। আবার এই যে দুজনকে নিয়ে হান্নান মাসুদ কমেন্টটা করছেন, সে যথেষ্ট যৌক্তিক একটা কাজ করেছেন, এটা নিয়ে অনেকে সমালোচনা করেছেন, বাট আমার পয়েন্ট অফ ভিউতে তার এই অবস্থানটা দলের জন্য কি হয়েছে জানি না, তবে ব্যক্তি হিসাবে তার অবস্থানটা ক্লিয়ার করছে। কারণ সেনাবাহিনী একটা ন্যাশনাল ইস্যু। আবার সেনাবাহিনী দেখেন নেত্রা নিউজকে, আন্তর্জাতিক গণমাধ্যমকে সাক্ষাৎকার কি বলছে যে হাসনাতের দাবি একটা অবাস্তব, অবান্তর এবং কাল্পনিক গল্প টাইপের বক্তব্য। মেইন কারণ হচ্ছে যে হাসনাত যে কোনো উদ্দেশ্যে হোক, রিফাইন্ড আওয়ামী লীগ বা যে কোনো উদ্দেশ্যে হোক, সেনাপ্রধানকে নিয়ে বা এই রাজনীতিতে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে একের পর এক মন্তব্য করে ফেলেছিলেন। বাট দিন শেষে কিন্তু বিষয়টা হজম করতে পারেন নাই। এখন উল্টো তারা বিপদে। আপনি যদি তাদের এই কমেন্টগুলোর মানে এই পোস্টগুলো তারা যেগুলো দিচ্ছে নিজেরা ফেসবুক আইডিতে, অধিকাংশ জনগণ তাদেরকে বাংলা ভাষায় গালি দিচ্ছে, বলছে যে তোমাদের মতন মানুষ দেয়া দেশ চলবে? নিজেদের দুর্নীতির যে ফিরিস্তি, ওয়াসা ভবন থেকে বাড়ি ছিল নিয়োগ নেয়া, ইভেন অনেক কিছু কিন্তু আলোচনা হঠাৎ করে চলে আসছিল, এগুলাকে ঢাকা দেওয়ার জন্যই এই বিষয়টা সামনে আনা হয়েছে পরিকল্পিতভাবে। আর হাসনাতের অবস্থান নিয়ে নানান প্রশ্ন রেখেছে। আর 48 ঘন্টায় এই দলটি সম্পর্কে বা তাদের নেতাদের সম্পর্কে, নেতা বলতে এই দলটা 8-10 জন বেসিস একটা দল, এদের সম্পর্কে মানুষের যে রিভিউটা ক্রিয়েট হয়েছে, এটা এনসিপির জন্য খুবই বাজে একটা অবস্থান তৈরি হয়েছে। হান্নান মাসুদ এই কারণে বলছিল যে এনসিপিকে নিয়ে মানুষ যখন স্বপ্নের জাল বুনছে, স্বপ্ন দেখছে, আগামী দিনের নতুন বাংলাদেশ গড়ার চিন্তা করতেছে, সেখানে এই ধরনের অ্যাক্টিভিটিস গুলা পুরা দলের ইমেজ, ভাবমূর্তি অনেকটাই ক্ষুণ্ণ করছে। কিন্তু সত্যি এদের কট্টর সমর্থক ছাড়া এদের প্রতি সারা বাংলাদেশের মানুষের একটা পজিটিভ ভাইব ছিল। কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন কথাবার্তা, বডি ল্যাঙ্গুয়েজ, মানে অল্প পানি থেকে বেশি পানিতে পড়া, ওরা বাংলাদেশ ঠিক মানে এরা ছাড়াই দেশে কেউ কোনো কথা বলার সুযোগ নাই, কথা বললেই আপনি স্বৈরাচারের দোষর ট্যাগ দিয়ে দেওয়া হবে, তারপর নানান ধরনের মবজা চিজের শিকার হতে হবে। মানে এই যে বিষয়গুলা মানুষ কিন্তু পজিটিভ নিচ্ছে না, তারা এখনো বুঝতেছে না। তবে নির্বাচনটা আসুক, আজকে বইলা গেলাম ভিডিওটা সেভ করে রাখেন, ব্যাপক ভরাডুবি হবে, ব্যাপক। মেইন কারণ লাস্ট সরকার পতনের পর তাদের অ্যাক্টিভিটিস, এখানে অনেকগুলো ইস্যু আছে। মানে আপনি আলোচনার মধ্যে কয়টা ইস্যু আনবেন? অনেকগুলো ইস্যু গত 7 মাসে তারা পাকাইছে। দেখেন মানে যে কোনো জিনিস অর্জন করা সোজা, কিন্তু এখানে বৈশা আপনি এটার মূল্যায়ন রাখা কঠিন। দিন শেষে এরা ডক্টর ইউনুসকে নিয়েও কিন্তু বিতর্কিত মন্তব্য করছে। আপনি দেখেছেন গতকালকে ডক্টর ইউনুসকে নিয়েও কিন্তু এরা মন্তব্য করা শুরু করছে। ফাইনালি নির্বাচন হোক, ডক্টর ইউনুসের হাতটা সরে যাক, তারপরে দেখেন পরিণতি কি হয়। গণজাগরণের মঞ্চের চেয়ে ভালো কিছু হবে এটার মনে হচ্ছে না। যারা স্বপ্ন দেখছেন ওই যে হাসনাত সার্জিদের মতন, দুনিয়াতে আপনার বাপ্পা ছাড়া কেউ দাম দিত না, বন্ধু মহলে পাত্তা পাইতেন না, হঠাৎ করে সমন্বয়ক নামক পত্র তো পাইয়া পোলাপাইন সালাম টালাম দেয়, আপনি মনে করতেছেন ওয়াও আমি তো একটা কিছু। এসব পুরা জিনিস বেশিক্ষণ থাকে না, কোয়ালিটি মানে ডিজার্ভ করতে হয়। ভালো থাকুন। 5 আগস্টের পর থেকে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছে। ক্ষমতার মসনদে মোহাম্মদ ইউনুস আসার পরও সেই অরাজক পরিস্থিতি ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। এখন তো ইউনুসের বিরুদ্ধেই আওয়াজ তুলতে শুরু করেছেন সেখানকার মানুষজন। এই পরিস্থিতিতে প্রশ্ন হলো, বাংলাদেশের ক্ষমতা কি এবার সেনাবাহিনীর হাতে চলে গেল?
ভাবছেন তো কেন এই কথা বলছি? কারণ সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে হাজার হাজার পদাতিক বাহিনী রাস্তায় নেমেছে। বাংলাদেশের যে রাস্তা, সেই রাস্তায় দেখা যাচ্ছে সেনা নামানো হয়েছে। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। যদিও ভাইরাল ভিডিও সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা। ভিডিওতে দেখা গেছে সাভারের রাস্তায় 9 নম্বর ডিভিশন, 17 ইনফিনিটি রেজিমেন্ট ও 8ম সশস্ত্র পদাতিক ডিভিশন রওনা দিয়েছে। যদিও এই ভিডিও সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা। সেই ভিডিওটা একবার দেখুন। নতুন করে ডামাডোল পরিস্থিতি বাংলাদেশের সাংবাদিক সূত্রে জানা গেছে, বাংলাদেশ সেনাবাহিনীর সদর দপ্তরে একটি উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে 23শে মার্চ। বাংলাদেশ সেনাবাহিনী সদর দপ্তরের কমান্ড সেন্টারে এই বৈঠক অনুষ্ঠিত হয়। সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান এই বৈঠকের সভাপতিত্ব করেন। বাংলাদেশের সাংবাদিক সূত্রে আরও জানা যায়, বৈঠকে 5 জন লেফটেন্যান্ট জেনারেল এবং কয়েকজন জেনারেল অফিসার কমান্ডিং সরাসরি উপস্থিত ছিলেন। বাকিরা যোগ দেন ভার্চুয়ালি। এছাড়া সেনাবাহিনীর সদর দপ্তরের সকল পরিচালক, ব্রিগেড কমান্ডার এবং ঢাকা জেলার বাইরে থেকে 7ম, 9ম, 55তম ও 66তম ইনফেন্ট্রি ডিভিশনের জিওসিরা সরাসরি বৈঠকে অংশ নেন। সেনাবাহিনী প্রধান সংশ্লিষ্ট কমান্ডারদের সঙ্গে দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন বলেও জানা গিয়েছে। হাসানাত আব্দুল্লাহ ও জাতীয় নাগরিক পার্টি এবং এবি পার্টির নেতৃবৃন্দের সেনাবাহিনীর রাজনৈতিক বিষয়ে হস্তক্ষেপের অভিযোগ সম্পর্কে আলোচনা করা হয়। এই ধরনের প্ররোচনার মোকাবেলা এবং সেনাবাহিনীর ভূমিকা কিভাবে সংজ্ঞায়িত হবে সেই বিষয়েও আলোচনা করা হয়। একই সঙ্গে আসন্ন জাতীয় নির্বাচন ও সম্ভাব্য জরুরি অবস্থা জারির বিষয়ে মতামত গ্রহণ করা হয়। বৈঠক শেষে সিদ্ধান্ত নেওয়া হয় যে 24শে মার্চ সেনাবাহিনী প্রধান ঢাকার সেনানিবাসে সেনা প্রাঙ্গণে সকল স্তরের কর্মকর্তা ও সৈনিকদের উদ্দেশ্যে ভাষণ দেবেন। দেশের সকল সেনানিবাস থেকে সামরিক সদস্যরা একই সময় ভাষণে যুক্ত হবে। এই গোটা বিষয় নিয়ে মন্তব্য তুলে ধরেছেন বাংলাদেশের সাংবাদিক। তিনি কি বলেছেন শোনাব আপনাদের। বাংলাদেশ সেনাবাহিনী এক চরম সন্ধিক্ষণে আছে। বাংলাদেশ সেনাবাহিনীকে ডিসমেন্টেল করে দেওয়ার জন্য এক গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে জঙ্গি জিহাদি জামাতের সেই স্বাধীনতা বিরোধী চক্র। তারা সরাসরি ক্যান্টনমেন্ট আক্রমণ করা এবং সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্রমূলক বক্তব্য দিয়ে চলছে সরকারের বিভিন্ন পদে থেকে। এটা জাতিকে গভীরভাবে উদ্বিগ্ন করেছে। বাংলাদেশের যারা সচেতন মানুষ, স্বাধীনতা এবং শান্তিপ্রিয় সদস্য মানুষ, তারা উদ্বিগ্ন। আমাদের সেনাবাহিনীর প্রতিটি সদস্য উদ্বিগ্ন। দেশে এই জঙ্গি জিহাদিরা আসলে কি করছে, তারা কার স্বার্থ চরিতার্থ করার জন্য ব্যাপৃত, এ নিয়ে যথেষ্ট সন্দেহের সৃষ্টি হয়েছে। আর্মির ভিতরে একটা ভয়াবহ টেনশন শুরু হয়েছে যে এ পর্যন্ত তাদের যে বক্তব্য, সেই সরকারের বড় পর্যায় থেকে তাদের যে বক্তব্য, সেই জঙ্গি জিহাদি এবং যে তথাকথিত নতুন সংগঠন দাঁড় করিয়েছে তারা, তাদের নেতারা যেভাবে কথা বলছে, সেই এদের তো বাংলাদেশের সাধারণ মানুষের কাছে এরা জাস্ট একটা
কি অবস্থা, এদের কোনো স্টেক নাই, মানুষ এদেরকে একদম পছন্দ করে না, কিন্তু তারপরেও তারা এই দেশটাকে একটা জাহান্নামের পর্যায়ে পৌঁছে দিয়েছে। বিশেষ করে এরা জানে যে বাংলাদেশ আর্মিকে যদি শেষ করা যায়, আর্মিকে যদি ডিসমেন্টেল করে দেওয়া যায়, তাহলে বাংলাদেশটা তারা একেবারে সঠিকভাবে সেই জঙ্গিদের তালেবান রাষ্ট্র তৈরি করতে পারবে, এবং তারা বাংলাদেশের একেবারে সাধারণ মানুষ, যেভাবে আমাদের ছেলেরা, আমাদের মানুষ যেতে একটা ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছিল, একটা সুন্দর দেশের দিকে, সমৃদ্ধ জাতি হিসেবে এগিয়ে যাওয়ার জন্য যারা বদ্ধপরিকর আমাদের সন্তানেরা, তাদের সামনে একটা বড় ধরনের একটা বিপদ তৈরিকারী, এই বিপদ সৃষ্টিকারী এই জঙ্গি জেহাদিরা তারা শুরু করেছে। তারপরে আমাদের সেনাবাহিনী, ইতিমধ্যে সেনাবাহিনী তাদের একটা বড় ধরনের একটা জাতীয় পর্যায়ের সকল স্তরের সেনা কর্মকর্তা এবং বিভিন্ন কমান্ড থেকে অধিকাংশ সেনা কর্মকর্তা, সেনাপ্রধান, সেনা কর্মকর্তা এবং ব্রিগেড কমান্ডার সহ সকলের একটা বৈঠক এ নিয়ে শুরু হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এবং সেখানে এই বিষয়ে, এই জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে বাংলাদেশ আর্মিকে সঠিকভাবে নিয়ে যাওয়া এবং বাংলাদেশের সুরক্ষা প্রতিষ্ঠা করা, বাংলাদেশের অস্তিত্ব রক্ষার জন্য সেনাবাহিনী আগের চাইতে আরো কত সুন্দরভাবে এগিয়ে যেতে পারে, এবং এই ষড়যন্ত্রকারীদের, এর দুরভিসন্ধি যারা আসছে, তাদের কিভাবে শায়েস্তা করা যায়, তাদের কিভাবে তাদের ব্যবস্থা নেওয়া যায়, এই নিয়ে একটা ব্যাপক একটা বিভিন্ন সেক্টর এবং বিভিন্ন ব্রিগেডের ব্রিগেড কমান্ডার সহ লেফটেন্যান্ট জেনারেল, তারপরে মেজর জেনারেল, যে যারা আছে, একটা ব্যাপক একটা ন্যাশনাল ডিফেন্স কমিটির মতো একটা সকলের উপস্থিতিতে, কিছু লোকের ভার্চুয়াল উপস্থিতিতে একটা মিটিং হয়েছে, এবং সেই মিটিং এ তারা বিশদ আলোচনা করেছে কিভাবে এই ষড়যন্ত্রের মোকাবেলা করা যায়, কিভাবে এদের এই বহিঃশত্রুর, তারা সকলেরই ধারণা একটা বহিঃশত্রুর মোটিভেশন নিয়ে তারা এই সেনাবাহিনীর উপরে আক্রমণ রচনা করার চেষ্টা করছে। একজন এবি পার্টির একটা নেতা, সে তো সরাসরি ক্যান্টনমেন্ট আক্রমণ করা এবং সেনা প্রধান এর বিরুদ্ধে এমন সব বক্তব্য দিয়েছে, উত্তেজনাকর বক্তব্য দিয়েছে, সেটা সরাসরি রাষ্ট্রবিরোধী, সরাসরি সরকার বিরোধী এবং রাষ্ট্রের অস্তিত্বের হুমকি স্বরূপ। সে বিষয়ে কি ধরনের ব্যবস্থা নেওয়া যায়, জনগণের পাশাপাশি সেনাবাহিনীর সকল সদস্য তারা এ বিষয়ে গভীর চিন্তিত, এবং এ বিষয়ে কি ধরনের একটা সিদ্ধান্ত নেওয়া যায় তা নিয়ে তারা ব্যাপক আলোচনা করেছে, এবং আরো তারা আরো সিদ্ধান্ত নেওয়ার জন্য আবারও একটা শীর্ষ পর্যায়ের আরো বৈঠক হতে পারে এই বলে আমরা জানতে পেরেছি। তবে যে ঘটনাটা ঘটে গেল সেটা দুর্ভাগ্যজনক। এই সাহস ওরা কোত্থেকে পেল? এই কয়েকটা ছেলেপেলেরা যারা দেশি বিদেশি ষড়যন্ত্রের ফসল, যারা এই ষড়যন্ত্রের মাধ্যমে একটা সরকারকে উৎখাত করে দেশটাকে একেবারে তছনছ করে দিয়েছে, যার দেশের নিরাপত্তা নাই, মানুষের, নারীদের তো রাস্তায় কেন, ঘরের ভিতরে নিরাপত্তা নাই। এখন যে ধরনের অরাজক একটা মধ্যযুগীয় বর্বরতা যে চলছে, এই থেকে জাতি যে সময় মুক্তি চায়, সেই মুহূর্তে ওরা আরো তাদের সেই অত্যাচার অনাচার আরো বেগবান করছে, এবং ফাইনালি তারা আর্মিকে, বাংলাদেশের এই কথিত যশা সেনাবাহিনীকে তছনছ করে দেওয়ার জন্য তারা এক গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, এবং তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া দরকার বলে বাংলাদেশের সাধারণ মানুষ মনে করে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে যে সারা দেশে আলোচিত এবং সমালোচিত যে খবরগুলো আছে, সেগুলো বেশ কিছু ভিডিও আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি, যেগুলো ভিডিও দেখে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে আমাদের ব্যক্তিগত কোনো মতামত নেই। আপনারা ইতিমধ্যে ভিডিওগুলো দেখেছেন, যে ভিডিওগুলো দেখে বুঝতে পেরেছেন আজকে ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ ছিল। তো অবশ্যই যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করবো আজকের ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।